হ্যালো, আজকে আমরা যে বল গতি চ্যাপ্টারটা যেটা পড়াচ্ছিলাম তার একটা নতুন পার্ট নিয়ে আজকে আলোচনা করব, যেখানে আমরা এই যে কোনো সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তু যে গতির সমীকরণগুলো আমরা বীজগাণিতিক পদ্ধতিতে আগে প্রমাণটা করেছিলাম সেইগুলোর প্রমাণগুলো, অর্থাৎ সরল রৈখিক পথে গতিশীল হলে যে সমীকরণগুলো গতির সমীকরণ বলতে অর্থাৎ বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক পড়েছিলাম সেটাকে আমরা লেখচিত্র থেকে প্রমাণ করব। তো এর আগে আমরা লেখচিত্রর একটা ভিডিও আমরা করেছি, যেখানে বিভিন্ন ভৌত রাশিগুলো কিভাবে যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনটাকে আমরা প্রকাশ করেছি এবং সেই লেখচিত্রের যে বিভিন্ন সিগনিফিকেন্স আমরা আলোচনাটা করেছি। তো আজকে আমরা সরলরৈখিক পথে গতিশীল বস্তুর যে গতির সমীকরণগুলো প্রমাণ করব। তো সর্বপ্রথম এই যে ক্লাসটাকে আমরা দীর্ঘায়িত না করে ছোট ছোট দুটো পার্টে আমরা আলোচনা করব। তো ফার্স্ট পার্ট যেটা আমরা আলোচনা করব যে বিভিন্ন গতির সমীকরণগুলো, সেইগুলোকে আমরা একবার তোমাদের সামনে লিখছি, নিশ্চয়ই তোমরা বারবার লিখে এগুলোকে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে কি, যে ধরো কোনো একটা বস্তু সরলরৈখিক পথে গতিশীল রয়েছে, এরকম একটা পথ এবি বরাবর, যেখানে বস্তুটা একটা সমবেগ নিয়ে চলেছে। তো সেক্ষেত্রে তার দ্বারা একটা টি সময় ধরে ভি সমবেগ নিয়ে গতিশীল হয়েছে। ধরো কোনো একটা বস্তু ও তাকে বিন্দু বস্তু হিসাবে আমরা দেখিয়েছি, এর কতটা রাস্তা সময় অতিক্রম করবে আমরা এস সমান আমরা জানি ভি ইন্টু টি। দ্বিতীয় আরেকটা সমীকরণ এখানেই বলেছি, যদি ওই গতিশীল বস্তুটা একটা তার প্রাথমিক বেগ থাকতো, যদি একটা সে সমত্বরণ নিয়ে চলতো এবং সে বি বিন্দুতে যখন এসে পৌঁছাতো, সে হচ্ছে কি যখন তার বেগ হতো ভি, তখন আমরা তাকে কি প্রকাশ করতাম, যে ওই গতিশীল বস্তুটার শেষ বেগ সমান আমরা তার প্রাথমিক বেগ প্লাস ত্বরণ গুণিতক সমান। এছাড়া আমরা পড়েছি যে অতিক্রান্ত যে দূরত্ব, যেহেতু এটা সোজা পথে অতিক্রম করছে, তো অতিক্রান্ত দূরত্বের যে রাশিমালা সেটা হবে সরণেরই সমান, এবং সেই মানটা কত, অর্থাৎ আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার আমরা যদি অন্তিম গতিবেগ, তো অন্তিম গতিবেগ নিয়ে যে অর্জন করেছি সেই গতিবেগের স্কয়ার সমান কি প্রাথমিক গতিবেগের স্কয়ার যুক্ত 2as। আবার টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ শেষ সময় যেটা টি মোট সময় লেগেছে টি, তাহলে টি তম অর্থাৎ টি মাইনাস 1 সময় বস্তুটা এখানে এসেছিল আর টি সময় এখানে এসেছে, এটা তাহলে হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা এস টি দিয়ে প্রকাশ করে থাকি। এস টি সমান আমরা পড়েছি ইউ প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস 1। তো এখানে আমরা উল্লেখ করেছি যে বস্তুটার যে এটি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এসটি বলছি, এ পাশে কিন্তু একটা মাত্রাগত যদি বিশ্লেষণ দেখি, এটা একটা লেন্থকে নির্দেশ করছে, কিন্তু এই পাশে রয়েছে বেগ। প্রকৃতপক্ষে এখানে কিন্তু সময়টা যে উচ্চ রয়েছে একক সেকেন্ড, কিন্তু এখানে ইনক্লুড রয়েছে গুণের সঙ্গে, যেটা গুণফল কিন্তু আমাদের যে সরণের মাত্রাকে নির্দেশ করবে। তো এখন এই সমস্ত গতির সমীকরণ, অর্থাৎ বস্তু কণাটি যখন ত্বরণ নিয়ে যাচ্ছে, সমত্বরণে গতিশীল হয়েছে, সেই অবস্থায় তার যে বিভিন্ন গাণিতিক বা গতির সমীকরণ যে 5টা আমরা পেয়েছি সেইগুলো আমরা জানলাম। যদি গতিশীল বস্তু কণাটা মন্দন নিয়ে গতিশীল হয়, অর্থাৎ ধরো যেমন ভাবে ত্বরণ অর্থাৎ কি বেগ বাড়াতে বাড়াতে গতিশীল বস্তুটা গেছে, তো সেটা না হয়ে যদি গতিশীল বস্তুটার বেগ ধীরে ধীরে কমছে, সেই পরিস্থিতিতে যে বিভিন্ন গতির সমীকরণগুলো কি হবে। তো যেখানে আমরা যে মন্দন নিয়ে যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই তার প্রথমের যে বেগটা সেটা তুলনামূলক বেশি ছিল, পরে যেটা হয়েছে এটা কম হয়েছে, কারণ মন্দন নিয়ে চলেছে। মন্দন কথার অর্থ ঋণাত্মক ত্বরণ। তো মন্দন নিয়ে হচ্ছে এ মন্দন নিয়ে চলেছে, অর্থাৎ এ নিজেই হচ্ছে একটা নেগেটিভ রাশি। তো মন্দন নিয়ে চললে তখন
গতিশীল বস্তুটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব যখন সমবেগে যাচ্ছিল, এক্ষেত্রেও তো সমবেগে গেলে সে s সমান vt হবে, যেহেতু এটা এখানে সমবেগ নিয়ে লেখা হয়নি, আমাদের মন্দন নিয়ে আলোচনা করছি। তো বিশেষ করে এই দ্বিতীয় সমীকরণটা কি হবে এক্ষেত্রে, না v সমান হবে u মাইনাস at, যেহেতু মন্দন নিয়ে চলেছে সমীকরণে যেখানে যেখানে a ছিল প্লাসে সেইগুলো হয়ে যাবে মাইনাসে। তৃতীয় সমীকরণটাও ঠিক সেরকম s সমান হয়ে যাবে ut মাইনাস হাফ a t স্কয়ার, অর্থাৎ যে সমস্ত জায়গায় a ছিল এর জায়গায় মাইনাস a বসালে মাইনাস আর প্লাসের গুণ হয়ে এই সমীকরণগুলো তোমরা পাবে। ঠিক সেই রকম ভাবে v স্কয়ার সমান তোমরা পেয়ে যাবে u স্কয়ার প্লাস নয় মাইনাস 2as, এবং শেষ সমীকরণ যেটা st সমান হচ্ছে u মাইনাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তো এইভাবে যে সমীকরণগুলোর যে রূপ, তোমরা যদি মন্দন নিয়ে গতিশীল হয় বস্তুটা, এই মন্দনে যাচ্ছে, কারণ আমরা যখন গাণিতিক বিভিন্ন সমীকরণগুলোকে কাজে লাগাতে যাব, তো সেক্ষেত্রে আমাদের সমীকরণের রূপটা কিন্তু আমাদের কি রকম হবে সেটা সম্পর্কে তোমাদের ধারণাটা থাকা দরকার, যদিও তোমরা নিশ্চয়ই এগুলো জানো। তো এছাড়া সোজা পথে গতিশীল কোন বস্তু যদি অভিকর্ষের অধীনে, অভিকর্ষের অধীনে পড়ছে এরকম একটা বস্তু, তার আমি যদি অর্থাৎ উল্লম্ব ভাবে ধরো অভিকর্ষের অধীনে কোনো বস্তু একটা পড়ছে, তো সেই অবস্থায় তার প্রাথমিক বেগ, তার অন্তিম বেগ, সে কতটা উচ্চতা কভার করলো, বা উচ্চতা বা এস সরণ কতটা হলো একই। এখানে ত্বরণটা কিন্তু হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণ, তার অধীনে যেহেতু পড়ছে অভিকর্ষজ ত্বরণটা এখানে পজিটিভ। তো এক্ষেত্রে তার দ্বারা অতিক্রান্ত যে দূরত্বগুলো, কিন্তু এক্ষেত্রে সমবেগে কিন্তু বস্তুটা কখনো পড়বে না, বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে বেগের সমীকরণটা যেহেতু চেঞ্জ হবে, তাহলে এস সমীকরণটা কিন্তু এক্ষেত্রে আমাদের দরকার নেই। যদি আমি সমবেগে যাচ্ছে ধরে তখন আলোচনা করি, এটা কিন্তু তখন হয় যদি ত্বরণ নিয়ে যাচ্ছে, তখন এই সমীকরণটা রূপ সবসময় একই থাকে। যদি অভিকর্ষের অধীনে পড়ছে, তখন দ্বিতীয় যে সমীকরণটা আমরা এখানে কি লিখবো, কতটা বেগ অর্জন করবে, যেহেতু প্লাস জি নিয়ে পড়ছে, তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, ত্বরণের জায়গায় শুধু বসে যাবে এটা। ঠিক সেই রকম এস এর জায়গায় বসবে কতটা সরণ বা অতিক্রম উচ্চতা সে কভার করেছে, উপরে নেমেছে, এস সমান হবে ইউ প্লাস ইউটি, টি সময় ধরে পড়ার পর কত দূরত্ব অতিক্রম করবে, ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ঠিক সেই রকম যদি অন্তিম বেগ ভি কোথাও হয়েছে, তাহলে ভি স্কয়ার সমান আমরা কি পাবো, প্রাথমিক বেগের স্কয়ার প্লাস 2g ইনটু s। ঠিক সেই রকম টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যে টি সময় ধরে তো পড়ছে বস্তুটা, তো টি তম সেকেন্ডে কতটা যে কভার করেছে, এস টি যাকে বলছি, বা যে কভারটা করেছে সেটাকে এইচ দিয়েও যদি রূপান্তরিত করি, সেটা হবে কিন্তু ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। তো এই রকম ভাবে অভিকর্ষের অধীনে, কারণ অভিকর্ষের অধীনে যদি সোজাসুজি পড়ছে, তো এখন প্রশ্ন, অভিকর্ষের অধীনে যদি সোজাসুজি না পড়ে কোনো কোণ করে গতিশীল হয়ে থাকে কোনো বস্তু, তো সেক্ষেত্রে ওটা যদি লম্ব সোজাসুজি না পড়ে, এই গতিবেগটাকে আমরা কিন্তু দুটো ভাবে তোমাদের আমরা ভেক্টরের যে বিভাজন, কোন একটা ভেক্টর রাশিকে দুটো উপাংশতে বিভাজন করতে পারি। তো এই বেগ যে ভি বেগ নিয়ে ধরো কোণ করে পড়ছিল, সে উল্লম্ব তার বেগ ধরো উল্লম্ব রেখার সঙ্গে থিটা কোণ করে পড়ছে, তাহলে এই কোণ অনুযায়ী বেগটার উপাংশ কি হবে, এই দিক বরাবর হচ্ছে ভি কস থিটা, আর এই দিক বরাবর মানটা হয়ে যাবে ভি সাইন থিটা। তো আমি এইটাকে যদি আমি বলছি, সাপোজ ধরো মনে করছি ভি ওয়াই দিয়ে রূপান্তরিত করছি, এটাকে ভি এক্স দিয়ে রূপান্তরিত করছি, তাহলে ওই গতিশীল বস্তুটার গতি এখন কিন্তু দুটো ভাগে ভাগ করে এই দিক বরাবর গতির সমীকরণ যখন আমরা লিখব, তখন আমরা এই সমীকরণে ভি এক্স দিয়ে লিখব,
আর এই দিক বরাবর যে সমীকরণটা লিখবো সেই দিক দিয়ে কিন্তু ভি ওয়াই বরাবর লিখবো। তো বোঝা গেছে, অর্থাৎ অভিকর্ষের অধীনে যখন পড়ছে তখন একটা যে লম্ব ভাবেই পড়ে যাচ্ছে, অভিকর্ষের অধীনে সোজাসুজি নিচের দিকে পড়ছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের সঙ্গে যে বেগের অভিমুখ পরস্পর অ্যালাইন হয়ে গেছে, কিন্তু অর্থাৎ 0 ডিগ্রি কোণ করছে, এক্ষেত্রে থিটা কোণ করে পড়ছে। তো এই ক্ষেত্রে তোমরা সমীকরণগুলো কি হবে, নিশ্চয়ই এইখান থেকে যদি এই বরাবর যে উল্লম্ব ভাবে যে পড়ছে সেটার ক্ষেত্রে তোমাদের পেয়ে যাবে যে অন্তিম গতিবেগ, এই বেগটা ধরো ভি বেগ নিয়ে ধরো পড়ছে, ইউ বেগ যেটা সরি এখানটায় ভি দিয়েছি, তাহলে ভিটাই যদি ধরে রাখি বা যদি ইউ বলে থাকি, ইউ ওয়াই করে দাও এটাকে, ইউ ওয়াই অর্থাৎ ইউ বেগ, তাহলে অন্তিম বেগটা যদি বের করতে চাই ভি ওয়াই এর লাস্টে কত হবে, এটা ইউ ওয়াই ছিল, তাহলে কি হবে ভি ওয়াই সমান হবে ইউ ওয়াই প্লাস জিটি। এইরকম ভাবে সমীকরণগুলোতে আমরা শুধু ইউ এর জায়গায় ইউ ওয়াই বসিয়ে গাণিতিক সমাধানগুলো করব। অপরপক্ষে এই দিকের যে গতিটা আমরা লক্ষ্য করতে পারছি, এই দিকে কিন্তু কোনো ত্বরণ নেই, এই দিকে কিন্তু জি সমান 0, জি কেবল এই দিকেই কাজ করছে। তো এই দিকে গতির সমীকরণে কোনো ত্বরণ থাকবে না, এটা সমবেগী গতিশীল, এই দিকে অতিক্রান্ত দূরত্বটা হবে s সমান ইউ এক্স ইন্টু টি। কি বলছে, বোঝা গেল? এইটা নির্দিষ্ট গতি নিয়ে যাও, কারণ এই দিক বরাবর কোনো ত্বরণ কাজ করেনি, কিন্তু এই নিচের দিক বরাবর ত্বরণ কাজ করছে। তো এই দিক বরাবর গতির সমীকরণগুলো তোমরা শুধু এইটা পাবে, আর এই দিক বরাবর যদি গতির বিভিন্ন সমীকরণগুলো পাচ্ছ, এখানে আমরা গতির সমীকরণের সঙ্গে সঙ্গে অতিক্রান্ত দূরত্ব বা এস এর সমীকরণে পাবো ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, কিংবা ভি যে অন্তিম গতিবেগ কত হবে, ভি স্কোয়ার বা ভি ওয়াই যদি বলি তার স্কোয়ার কত হবে, অন্তিম গতিবেগের স্কোয়ার সমান প্রাথমিক গতিবেগ ইউ এক্স, ইউ জায়গায় ইউ এক্স টা বসাও, ইউ গতিতে ফার্স্ট একে ছুঁড়েছিলাম শুরুর মুহূর্তে যে বেগটা ছিল, তাহলে ইউ এক্স স্কোয়ার প্লাস 2g ইন্টু এস। আবার যদি টি তম সেকেন্ডে কতটা রাস্তা অতিক্রম করবে, এস টি ইকুয়াল টু তোমরা পাবে হচ্ছে ইউ এক্স প্লাস হাফ জি 2t মাইনাস 1। তো এইরকম ভাবে এই দিক বরাবর যে হরাইজন অর্থাৎ অনুভূমিক হরাইজন্টাল বরাবর বস্তুটা কত দূর যাবে, এই কত সময় ধরে গতিশীল ছিল সেই সময়টা গুণ করে অনুভূমিক বরাবর যে তার বেগের উপাংশটার সঙ্গে গুণ হবে, আর উল্লম্ব বরাবর কতটা নিচে নেমে আসবে বা তার গতিবেগ কত হবে সেই সমীকরণে কিন্তু জি এর মানটা কিন্তু বসাতে হবে। তো ঠিক অভিকর্ষের অধীনে পড়ছে সেই রকম নিচের দিকে হচ্ছে, অভিকর্ষের অধীনে যদি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে অভিকর্ষের অধীনে আমরা পাঠটাকে অধীনে পড়ছে নিচের দিকে আমরা, আর যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে লম্বভাবে, তাহলে কিন্তু সমীকরণ যে প্রকৃতি এই দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, যাকে একটা প্রাথমিক বেগ ইউ দেওয়া হয়েছে, লাস্ট শেষ বেগ ভি, শেষ বেগ ভি হবে না, ধরো টি সময় যাওয়ার পরে তার বেগ ভি হয়েছে, কিন্তু আমরা তো জানি যদি একেবারে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়ে যায়, এখানে বেগ কিন্তু 0 হয়েছে। সে যাই হোক, আমরা ধরো কোনো যাত্রাপথের কোনো একটা মাঝের বিন্দুতে তার বেগটা কত হবে সেইটা আমরা বের করতে চাইছি। তো এইখানে আমরা যেখানে বেগের সমীকরণটা পাবো ভি সমান এখানটায় অভিকর্ষের বিরুদ্ধে উঠছে, তো এখানে ত্বরণ কিন্তু মাইনাস জি হবে, তাহলে ভি সমান হবে ইউ যে বেগে নিয়ে ছড়িয়েছিলাম ইউ মাইনাস জিটি। দ্বিতীয়ত সরণ বা কতটা উচ্চতা উঠবে, কতটা উচ্চ উঠবে যেটা এইচ বা এস বলে আমরা বলবো, এস সমান কি হবে ইউটি, প্রাথমিক বেগ ধরো টি সময় ইউটি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি, এখানে ত্বরণের জায়গায় মাইনাস। ঠিক একই ভাবে যে অন্তিম গতিবেগের স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এস, কিংবা টি তম সেকেন্ডে কতটা গেছে এস টি বলে যদি বলি, সেখানে হবে ইউ মাইনাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। এইভাবে সমীকরণের রূপগুলো চেঞ্জ হবে। সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি উপরের দিকে ছুঁড়ে দেওয়া
বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতে উঠবে, অর্থাৎ আমরা সেখানে অন্তিম গতিবেগ কিন্তু শূন্য বসিয়ে যে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে সেখানটা থেকে আমরা কিন্তু সমাধানটা শূন্য বসিয়ে করবো। কারণ যে কোনো বস্তুকে তোমরা এখন উপরের দিকে ছুঁড়ে দেবে, সে আলটিমেট একটা পজিশনে গিয়ে স্থির হয়। বস্তুটাকে ছুঁড়ে দেবে কোনো একটা বলকে, উপরে গিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য, মুহূর্তের জন্য স্থির হবে এবং আবার সে সোজা পথে নামবে। তো এখন ঠিক উপরের দিকেও যদি আমরা কোনো বস্তুকে ছুঁড়েছি এবং যদি কোণ করে ছোঁড়া হয়, তো সেক্ষেত্রেও তোমরা ভালো করে খেয়াল করো, কোনো বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়েছি এবং কোণ করে ছুঁড়েছি, ইউ বেগ দিয়ে আমি ছুঁড়েছি, তাহলে এই বেগটাকে আমরা যদি উলম্ব যে অনুভূমিক তলের সঙ্গে আমি একটা নির্দিষ্ট কোণ করে ছুঁড়েছি, কিংবা যেভাবে কোণ দেওয়া থাকুক না কেন, যদি উলম্ব রেখার সঙ্গে কোণ দেওয়া থাকে, সেই অনুযায়ী আমরা বেগটাকে আগে ভেঙে নেব। বেগটার যে উপাংশ, এই দিক বরাবর উপাংশ ইউ এক্স সমান আমরা কি বলতে পারি, ইউ বেগ দিয়ে যে ছুঁড়েছি ইউ এক্স সমান ইউ কস থিটা। উপরের দিকের এই বেগটার এই লম্ব ভাবে উপাংশটা কি হবে, ইউ সাইন থিটা। তো আমরা এইটাকে ইউ ওয়াই উল্লম্ব উপাংশ, এটাকে ওয়াই অক্ষ আর এটাকে এক্স অক্ষ ধরে আমি সিম্পলি এটাকে ইউ এক্স আর ইউ ওয়াই লিখলাম। অর্থাৎ ধরতে পারি কি, এই উল্লম্ব রেখা বরাবর যে বস্তুটা গতিশীল হয়েছে, এই দিক বরাবর হচ্ছে ইউ ওয়াই গতি নিয়ে ওঠা শুরু করেছে, আর এই দিক অনুভূমিক বরাবর যেভাবে গতিশীল হয়েছে, এখানে সে ইউ এক্স পরিমাণ গতি নিয়ে ওই দিকে গতিশীল হয়েছে। তো এখন খেয়াল করো, যখন উল্লম্ব ভাবে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু ত্বরণটা যেটা সেটা মাইনাস জি অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে উঠছে, আর এক্ষেত্রে জি কিন্তু জিরো, কারণ ওই বরাবর তার কিন্তু কোনো বেগকে প্রভাবিত করছে না ওই যে অভিকর্ষ বল, পৃথিবীর বল। কারণ আমরা পড়বো যে কোনো বল যদি কোনো তার গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, সে কিন্তু তার কোনো কিছু পরিবর্তন করতে সক্ষম হয় না। তো এখন এই গতিটাকে যখন আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, তখন এই গতিটাকে দিয়েই আমরা এই উল্লম্ব বরাবর গতির সমীকরণ আর অনুভূমিক বরাবর গতির সমীকরণ আমরা পাবো। তো এই দিক বরাবর কিন্তু যেহেতু একটা স্থির মানের এই বেগটা নিয়েই যাচ্ছে, তো এই দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব শুধু হবে কিন্তু ইউ এক্স ইন্টু টি। ধরো টি সময় ধরে বস্তুটা গেছে, এই দিক বরাবর যাচ্ছে, কিন্তু তার যে পার্টগুলো, যে কত দূর এই পজিশনে এসছে তার মানগুলো, ঠিক সেইভাবে এই দিক বরাবর কত দূর উপরে উঠবে সে, সেই যে বেগে ছোড়ার ফলে, তো আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, তার সেই উপাংশ বলের জন্য, বেগের জন্য। তো এক্ষেত্রেও আমরা কিন্তু যে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটাও আমরা বের করবো, যেখানে বেগটা শূন্য হবে। তো আমরা এইখানে কোনো একটা টি সময় পর তার বেগ ধরো ভি ওয়াই হবে, তাহলে ভি ওয়াই এর মানটা কত হবে, ভি ওয়াই সমান যে বেগে ছড়িয়েছিলাম ইউ ওয়াই মাইনাস জিটি, যেহেতু মাইনাস এইখানে ত্বরণটা কাজ করছে, ঠিক সেরকম ভাবে কতটা উচ্চতা উঠবে টি সময় পর, ইউ ওয়াই ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, কিংবা এস ভি স্কোয়ার অন্তিম গতিবেগের স্কোয়ার, কিংবা ভি ওয়াই এর যে স্কোয়ার হবে সমান ইউ ওয়াই এর স্কোয়ার মাইনাস 2g ইন্টু এস। এইরকম ভাবে সমীকরণগুলো তোমরা কিন্তু আলাদা আলাদা করে ইউজ করে করবে। তো যে কোনো ক্ষেত্রে এইরকম সমীকরণগুলোর তখন আমরা দেখতে পাচ্ছি যে এই উপাংশটাকে ভাগ করে নিলে এটা একটা সরলরৈখিক পথে গতি হয়ে যাচ্ছে, এটাও একটা সরলরৈখিক পথে গতি হয়ে যাচ্ছে। তো এইভাবে সরলরৈখিক পথে গতির সমীকরণগুলোকে আমরা প্রয়োগ করতে সক্ষম হব। তো এইভাবে আমরা গতির সমীকরণে বিভিন্ন অবস্থানে আমরা তার গতির রূপটাকে আমরা কি হবে, কিভাবে হচ্ছে আমরা দেখলাম। ঠিক সেইভাবে যদি কোনো ত্বরণ, আলাদা কোনো ত্বরণ বলা থাকে, সেই ত্বরণ নিয়েই কিন্তু সমীকরণ হবে। যদি কোনো একটা বস্তু অভিকর্ষের অধীনেই পড়ছে, কোন একটা আনত তল বরাবর পড়ছে, তো সেইটার ছবিটা আঁকার জন্য আমরা একটু মুছে দিচ্ছি। কোন একটা আনত তল বরাবর পড়ছে, কোন একটা আনত তল তৈরি করেছি, কোন একটা বস্তুকে আমি এখান থেকে ছেড়ে দিয়েছি, তাহলে এই বস্তুর গতি কিন্তু এই তলে একটা সরলরৈখিক গতি অতিক্রম করবে, এই গতি এই তল বরাবরই হবে। তো এই বরাবর সেখানে বেগগুলোকে আমরা কাজে লাগিয়ে এইরকম ভাবে গতির সমীকরণগুলোকে লিখবো। তো এক্ষেত্রে কেবলমাত্র ত্বরণ যেটা কাজ করছিল, জি নিচের দিকে পজিটিভ, সেটার কিন্তু একটা উপাংশ যদি আমি করে নিই, ধরো থিটা কোণ করে এই আনত তলটা রাখা আছে, তাহলে এই কোণটা কত হবে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 মাইনাস
থিটা। তো এই কোণটা 90 মাইনাস থিটা, সেই অনুযায়ী এই দিকে এই জি ত্বরণের উপাংশটা কত হবে, জি ইন্টু কস অফ 90 মাইনাস থিটা সমান জি সাইন থিটা। তাহলে অর্থাৎ এই দিকে পার্টটা হয়ে যাবে, শুধু ত্বরণের মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে জি সাইন থিটা। আর বাকি সমীকরণ যেভাবে ইউজ করতে হয় ত্বরণ বা যে সমীকরণগুলো, সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করবে। তো এইভাবে এইগুলো হচ্ছে গতির সমীকরণগুলোকে ব্যবহার করে যখন তোমরা গাণিতিক সমীকরণগুলো করবে, তো সেখানে তোমাকে এই গতিবেগটাকে কিন্তু বা কখনো ত্বরণটাকে কিন্তু আমাকে তার উপাংশটাকে নিয়ে আমাকে ভাগ করতে হবে। তো আজকের এই ছোট্ট ক্লাসে আমরা সেই সমীকরণগুলোকে সঠিকভাবে লিখতে শুধু শিখলাম। তো এর পরের ক্লাসে আমরা এই সমীকরণগুলোর যে প্রমাণ, বীজগাণিতিক প্রমাণ তো করেই ছিলাম, তো আমরা লেখচিত্র থেকে আরেকবার প্রমাণ করব, যেখানে এগুলো তোমাদের নবম শ্রেণীতে কিন্তু প্রমাণটা পরীক্ষায় সাধারণত আসে।